So, hello everyone, welcome to Vision WBCS once again. Vision WBCS এ তোমাদের সবাইকে স্বাগতম. So friends, this is Sayan Ghosh and today we will discuss about The Hindu. The Hindu আমাদের যে সিরিজটা চলছিল সেই সিরিজের আজকে 3 নম্বর পার্ট এবং আজকে আমরা 10 তারিখ অর্থাৎ 10 জুলাইয়ে দ্য হিন্দু নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে দেখে নেব যে আমাদের জন্য এডিটোরিয়ালে কি কি আছে এবং আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোন কোন পয়েন্টগুলো বা কোন কোন আর্টিকেলগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু ওভারভিউ দেখে নিই। প্রথমেই আছে যে ইউপি গ্যাংস্টার ওয়ান্টেড ফর কিলিং 8 পুলিশম্যান অ্যারেস্টেড ইন এমপি। ইউপি গ্যাংস্টার বিকাশ দুবে, যিনি 2 জুলাই 2020-তে 8 জন পুলিশম্যানকে হত্যা করেছিলেন, ইউপির পুলিশম্যানকে হত্যা করেছিলেন, 8 জন পুলিশম্যান যারা শহীদ হয়েছিলেন, তাদের পেছনে যিনি ছিলেন তার নাম হচ্ছে বিকাশ দুবে। তাকে কিন্তু কি হয়েছে, অ্যারেস্ট করেছে এমপির উজ্জয়ন বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এই খবরটা আমরা রোজই এখন যে খবরে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটা ঘটনা ঘটে গেছে যে 10 তারিখ যে সকালে সেখানে ঘটে গেছে হচ্ছে একে বিকাশ দুবেকে পুরো এনকাউন্টার করে দেওয়া হয়েছে, পুলিশের দ্বারা এনকাউন্টার করা হয়েছে। তো এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন যে এত এনকাউন্টার কেন দিনে দিনে বেড়ে যাচ্ছে সেই সম্পর্কিত, তাহলে মানুষের কি জাস্টিসের ওপর ভরসা নেই, জুডিশিয়ারির ওপর ভরসা নেই, সেই সম্পর্কিত আমরা ডিটেলসে আলোচনা করব। সেকেন্ড আছে গভর্নমেন্ট ওয়াচিং হু অ্যালার্ট অন এয়ারবোর্ন স্প্রেড অফ ভাইরাস, অর্থাৎ হু অ্যাডভাইজারি জারি করেছে কিছুদিন আগে এবং এটা ফ্রন্ট পেজে লিড করছে কিছুদিন ধরেই দ্য হিন্দুতে, যে গভর্নমেন্ট বলছে, সরি হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এয়ারে বা বাতাসে কি হচ্ছে না, এই যে করোনা ভাইরাসের বা কোভিড-19-এর যে ভাইরাসটা সেটা এয়ারবোন অর্থাৎ বায়ুর মাধ্যমেও ভাসিত হচ্ছে। কিভাবে বায়ুর মাধ্যমে ভেসে আসছে বা বায়ুর মাধ্যমে হচ্ছে সেই সম্পর্কিত আমরা ডিটেলসে আলোচনা করব। তার মানে কি বাতাস পুরো ভাইরাসে ভর্তি হয়ে গেছে সেইটা, না আমরা কোনো ভুল তথ্য এখানে জানবো, না সঠিক তথ্য জানবো, সেই সম্পর্কিত আলোচনা এখানে করব। তারপরে ইন্ডিয়া সিইং গ্রিন শুটস অফ ইকোনমিক রিভাইভাল, শেষ পিএম প্রাইম মিনিস্টার মিস্টার মোদি বলছেন যে ইকোনমিক্যালি যে রিভাইভালের যে প্রসেসটা, সেই রিভাইভালের প্রসেসটা ইন্ডিয়ায় শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে ইকোনমিক কি করছে না, ইকোনমিকটা আমাদের রিভাইভ করছে। নেক্সট আমরা পড়বো মালাবার এক্সারসাইজ নিয়ে। মালাবার কি এক্সারসাইজে ইন্ডিয়া, ইউএসএ এবং জাপান এই 3টে কান্ট্রি অংশগ্রহণ করে। এখন অস্ট্রেলিয়াও চাইছে এই মালাবার এক্সারসাইজে অংশগ্রহণ করছে। কি এই মালাবার এক্সারসাইজ, এতদিন ধরে কেন অস্ট্রেলিয়াকে নেওয়া হয়নি? কারণ অস্ট্রেলিয়ার অ্যাপিল করেছিল, এটা বহুদিন আগে অস্ট্রেলিয়া দাবি করছে যে তাদের যাতে মালাবার এক্সারসাইজে নেওয়া হয়, কিন্তু এতদিন পর্যন্ত কেন অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজে চান্স পায়নি সেই সম্পর্কিত আমরা ডিটেলসে পড়বো। এবং লাস্ট নিউজ আছে যেটা আমাদের এডিটোরিয়াল থেকে, ভিসা পলিটিক্স। তোমরা জানো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইউএস প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে যারা ইউএসএতে এসে পড়াশোনা করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের কি করা হবে না, তাদেরকে যেহেতু এই কোভিড-19-এর সিচুয়েশন, তাই তাদেরকে তাদের নিজেদের কান্ট্রিতে ফিরে যেতে হবে এবং অনলাইন কোর্স তারা তাদের নিজেদের জায়গা থেকে নিজেদের বাড়িতে বসে করবে, তাদের এখানে থাকার কোনো পারমিশন দেওয়া হবে না। এটা কি ধরনের পলিটিক্স চলছে, এর পিছনে এডিটর কি বলেছেন সেই সম্পর্কিত আমরা দেখব। তাহলে প্রথমেই দেখো নাও, ইউপি গ্যাংস্টার বিকাশ দুবে ওয়ান্টেড ফর কিলিং 8 পুলিশম্যান অ্যারেস্টেড ইন এমপি। এখানে দেখে নাও, তোমাদের এখানে বলে দিই, একটু ওয়েট করো। হ্যাঁ, দেখে নাও, দেখো, Vikas Dubey, the main accused in the killing of 8 policemen in Kanpur's Bikru village last week, was arrested in Ujjain, Madhya Pradesh on Thursday. অর্থাৎ উজ্জয়ন মধ্যপ্রদেশে বিকাশ দুবেকে অ্যারেস্ট করা হয়েছে, যিনি কানপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেখানে 8 জন পুলিশম্যানকে তিনি এনকাউন্টার করেছিলেন, মেরে দিয়েছিলেন বা শহীদ হয়েছিল আমাদের যে 8 জন পুলিশম্যান, তার যে মূল পেছনের যে ব্যক্তিত্ব ছিল বিকাশ দুবে, তাকে কি করেছে এমপি পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করেছে। কবে না, বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখে তাকে উজ্জয়ন থেকে অ্যারেস্ট করা হয়েছে, সকালে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে, উজ্জয়নের একটা মন্দির, সেই মন্দির সংলগ্ন এলাকায় তাকে পাওয়া গেছে এবং তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। এবার সেই পেছনের খবর বলি এটার, যে এটা আমাদের খবরে তো বহুদিন ধরে আসছে, যেটা আমরা আগেই কেন কভার করিনি, প্রথম দিনই কেন কভার করিনি। দেখো, এটার এতদিন পর্যন্ত এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ইম্পর্টেন্সই ছিল না, কারণ এরকম ঘটনা সারা ওয়ার্ল্ডে, সারা ইন্ডিয়া কখনো না কখনো ঘটেই থাকছে, কিন্তু এটা কেন এখন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল? কারণ আজকে অর্থাৎ 10 তারিখ সকাল ঠিক 8টা সাড়ে আটটা নাগাদ বিকাশ দুবেকে এনকাউন্টার করে দেওয়া হয় এবং ইউপি পুলিশ এনকাউন্টার করে বিকাশ দুবেকে কিন্তু মেরে দেয়।
তো এর পিছনে যে কারণটা যে এত পরিমাণ ইউপিতে বর্তমানে যোগী আদিত্যনাথের সরকারে এত পরিমাণ এনকাউন্টার কেন হচ্ছে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, বিকাশ দুবেকে কেন এনকাউন্টার করে পুলিশ মেরে দিল? বিকাশ দুবের কি সংযোগ কোনো পলিটিক্যাল পার্টির সাথে ছিল? তাই জন্য তাকে পলিটিক্যাল যাতে কোনো কথা যাতে তার মুখ থেকে না বেরোয় তাই জন্য তাকে কি হত্যা করে দেওয়া হলো, এনকাউন্টার করে দেওয়া হলো? 3 নম্বর, পুলিশ যদি এটা একটা ছকেই করে থাকে এনকাউন্টারটা, তাহলে কেন এত ইজি ছক করলো? তোমাদের বোঝাবো আমি ব্যাপারটা যে কেমন ভাবে ছক করে পুলিশ এনকাউন্টার করেছে, বা এটা সিম্পল একটা এনকাউন্টার ছিল যে বিকাশ দুবে গুলি চালাতে গেছিল পুলিশের ওপরে, উল্টো দিকে পুলিশ গুলি চালিয়ে দিয়েছে বিকাশ দুবের ওপরে। সেই সম্পর্কিত তোমাদের ক্লিয়ারিটি দেবো। আর হচ্ছে নেক্সট যে কোশ্চেন উঠে আসছে সেটা হচ্ছে বর্তমানে এত পরিমাণ যে এনকাউন্টার হচ্ছে, কিছুদিন আগে তোমরা দেখেছো যে হায়দ্রাবাদে যে গ্যাংরেপ কেস হয়েছিল, সেই হায়দ্রাবাদ গ্যাংরেপ কেসে একজন ডক্টর যিনি ছিলেন তাকে গ্যাংরেপ করা হয়েছিল এবং তারপরে তাকে কি করা হয়েছিল না সাজার ঘোষণা করা হয়েছিল তাদের কি করেছিল হায়দ্রাবাদ পুলিশ এনকাউন্টার করেছিল, ঠিক আছে, রাস্তায় পুরো চলতে চলতে এনকাউন্টার করে দেওয়া হয়েছিল। তো এরকম জিনিসগুলো কেন বর্তমান দিনে ঘটছে? তাহলে এইখানে তোমাদের জন্য কোশ্চেন কি আসবে যে মানুষের কি এখন জুডিশিয়ারির উপরে ভরসা নেই? অর্থাৎ আমাদের যে ন্যায়ালয় বা ন্যায় বিচার, ঠিক আছে, আমাদের যে কোর্ট, তাদের উপর কি মানুষের ভরসা ধীরে ধীরে উঠে যাচ্ছে? মানুষ কি সেই বিচারের ক্ষমতাটা পুলিশের হাতে দিনে দিনে তুলে দিচ্ছে? কারণ এখানে পুলিশের যে এনকাউন্টার গুলো করছে তাতে কিন্তু সাধারণ মানুষ খুবই খুশি হচ্ছে, পুলিশকে সম্বর্ধনা জানাচ্ছে, মালা পড়াচ্ছে, এই কাজগুলো করছে। তো সাধারণ মানুষের কি জুডিশিয়ারির উপরে ভরসাটাই চলে যাচ্ছে? কেন চলে যাচ্ছে? কারণ তোমরা যদি একটা কেস স্টাডি দেখো, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রায় 50,000-এর ওপর কেস জমে আছে, প্রায় 50,000, তাও আমি কম করে বললাম, প্রায় 1 লাখের ওপরে কেস এখনো পর্যন্ত পেন্ডিং পড়ে আছে। ডেইলি কত কেস জমা পড়ছে, এবং এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে 1 লাখের ওপরে, আমাদের অ্যাপেক্স কোর্ট যেটা সব থেকে হাইয়েস্ট কোর্ট, সেখানে 1 লাখের ওপরে কেস পড়ে আছে, কেস পেন্ডিং আছে। তাহলে এই যে কেস পেন্ডিং, এটা কি আমাদের কাম্য? কারণ আমরা যদি সাধারণ মানুষ হিসাবে আমরা যদি জাস্টিস যদি না পাই তাহলে আমরা কেন পুলিশের ওপর ভরসা করব না? এটা 1 নম্বর কেস গেল। 2 নম্বর কেস গেল যে এই যে বিকাশ দুবে, একে কেন এনকাউন্টার করে মেরে দেওয়া হলো? এবং এই শুধু বিকাশ দুবে নয়, বিকাশ দুবের সঙ্গে থাকা আরো 5 জন সহযোগীকে এনকাউন্টারে মেরে দেওয়া হয়েছে। কেন এদের মেরে দেওয়া হলো? এদের কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে সংযোগ আছে? কোনো পলিটিক্যাল লিডারের সাথে সংযোগ আছে? সেই কথা যাতে না বেরোয় তার জন্য কি এদের মেরে দেওয়া হলো? সেই সম্পর্কিত কোশ্চেনও কিন্তু উঠে আসছে। দেখো, তার কিন্তু কোনো বিশ্লেষণ আমরা এখানে করবো না, কারণ সেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা ইম্পর্টেন্ট, যে তোমাদের হয়তো সাপোজ একটা রিপোর্ট লিখতে দিল, বা তোমরা যদি কেউ ইউপিএসসি দাও, তাহলে সেখানে পলিটির কোশ্চেন আসবে যে সাধারণ মানুষের কি জুডিশিয়ারি সিস্টেমের ওপরে ভরসা উঠে যাচ্ছে? কারণ দেখবে আমাদের যে সমাজ বা আমাদের যে ইন্ডিয়া, আমি যদি বলি, ঠিক আছে, ইন্ডিয়া মেনলি 3টে খাঁচার উপরে বিভক্ত আছে, ঠিক আছে, 3টে খাঁচার উপরে চলছে। কি কি খাঁচা? একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেচার বা লেজিসলেটিভ বলতে পারো, আর থার্ড হচ্ছে জুডিশিয়ারি। অর্থাৎ এক্সিকিউটিভ মানে কি? এক্সিকিউটিভ মানে হচ্ছে, দেখো ফার্স্টে লেজিসলেটিভ বলি। লেজিসলেটিভ মানে যাদের তোমরা ভোটে নির্বাচন করে তোমরা এমপি বানাচ্ছ, এমএলএ বানাচ্ছ, তাদেরকে বলা হবে লেজিসলেটিভ। অর্থাৎ তারা আইন কানুন তৈরি করছে, নতুন নতুন কিছু অ্যামেন্ডমেন্ট করছে, নতুন আইন আনছে, নতুন কিছু পলিসি আনছে, পলিসি মেকার তারা। সেই পলিসি যেগুলো তারা আনছে, সেই পলিসিগুলোকে এক্সিকিউট করার জন্য এক্সিকিউটিভ রেখে দেওয়া হয়েছে। পলিটিগুলো কারা এক্সিকিউট করছে? এক্সিকিউটিভরা পলিসিগুলোকে এক্সিকিউট করছে। আর জুডিশিয়ারিরা কি করছে? জুডিশিয়ারিরা সারা দেশের মধ্যে যে শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা যাতে ন্যায় বিচার ব্যবস্থা হয় তার জন্য সর্বদাই চেষ্টা করছে। তাহলে এখন কোশ্চেন হলো যে পুলিশ যে এই ধরনের কেসগুলো করছে, এনকাউন্টারগুলো করছে কেন করছে, এবং সাধারণ মানুষ তাতে এত খুশি কেন? তাহলে কি সাধারণ মানুষের জুডিশিয়ারির ওপরে ভরসা উঠে যাচ্ছে? একমাত্র এটাই অ্যান্সার হতে পারে যে আমার যেটা মনে হয় যে হ্যাঁ উঠে যাচ্ছে, আমার ইন্ডিভিজুয়ালি ভাবে মনে হয় যেটা হ্যাঁ উঠে যাচ্ছে। কারণ দেখো, জাস্টিস না পাওয়ায় নো জাস্টিস, জাস্টিস না পাওয়া তাই, আর জাস্টিস ডিলেও তাই। অর্থাৎ জাস্টিস যদি লেট হয় বা ডিলে হয় তাহলে তাই, জাস্টিস না পাওয়ার সঙ্গে জাস্টিস লেট হচ্ছে ইকুয়াল বলা যেতে পারে। অর্থাৎ তুমি জাস্টিস পেলে না সেটাও যা, আর জাস্টিস লেট পাওয়া সেটাও সেম। কারণ দেখবে দিল্লিতে যে গ্যাংরেপ কেস হয়েছিল, সেখানে 9 বছর পরে দোষীদের শাস্তি দেওয়া হলো। তাহলে এত দিন ধরে যে খাটাখাটনি, এত দিন ধরে যে কেস চালানো, এত কিছু, এর পেছনে এত সময় নষ্ট করা বা সময় দেওয়া,
এটা তো সব মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বর্তমানে এই যে এনকাউন্টার, এটাকে মানুষ একটা খুশির ভাবনা হিসাবে কিন্তু তুলে ধরছে। কিন্তু অপরদিকে এটা একটা জুডিশিয়ারির পক্ষে এটা একটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার বলা যেতে পারে। কারণ অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ নিখিল ভারত জুডিশিয়াল সার্ভিসের কথা বর্তমান কিছুদিনই আগে উঠে এসছে। যেমন অল ইন্ডিয়া সার্ভিস হয়, তার মধ্যে আইএএস, আইপিএস, আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, এই সমস্ত সার্ভিসগুলো পড়ে। তেমন অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস করার কথাও এই কিছুদিন আগেই উঠেছিল, কিন্তু সরকার এটাকে বর্তমানে স্থগিত রেখেছে। তাহলে যেহেতু সরকার এটাকে স্থগিত রেখেছে, কেন স্থগিত রাখা হয়েছে? সেখানে আরো লোক নিযুক্ত করা হোক, জুডিশিয়ারি সিস্টেমে আরো বহু লোক নিযুক্ত করা হোক। কারণ প্রত্যেকটা কোর্টে তোমরা দেখবে বহু মানুষের কম আছে, বহু উকিল, বহু জাজ তাদের কম আছে। তাহলে তাদেরকে অবশ্যই নিযুক্ত করা হোক, তবে কিন্তু জুডিশিয়ারির উপরে মানুষের বিশ্বাস উঠবে, বিশ্বাস আসবে, ধীরে ধীরে ফিরে আসবে। 2 নম্বর জিনিস, 2 নম্বর আমি কি বললাম, পলিটিক্যাল পার্টির সাথে কোনো সংযোগ কি আছে? আচ্ছা, পলিটিক্যাল পার্টির সঙ্গে সংযোগ থাকতেই পারে, নাও থাকতে পারে, এটা আমাদের জানার দরকার না। হয়তো ছিল বা হয়তো নাও থাকতে পারে। কারণ একসাথে শুধু বিকাশ দুবে নয়, তার সাথে তার 5 জন সহযোগীকে কিন্তু এনকাউন্টার করে দেওয়া হয়েছে। তাহলে এই যে এনকাউন্টার গুলো করা হচ্ছে, যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে যদি রিলেটেড হয়, তাহলে এগুলো কিন্তু একটা আমাদের ইন্ডিয়ার সভার্নিটিকে বা আমাদের ইন্ডিয়ার ডেমোক্রেটিককে এটা কিন্তু বোঝাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের ইন্ডিয়ার সভার্নিটির ওপরে, ডেমোক্রেটির ওপরে কোশ্চেন কিন্তু চলেই আসছে। ওকে, তো এইগুলোর জন্যই মেন কোশ্চেনটা আমি এনেছিলাম যে তোমাদের কি মত, যে একটা যে এনকাউন্টার, সেই এনকাউন্টারটা কি করা উচিত? সব সময় ক্ষেত্রে, সব ক্ষেত্রে কি করা উচিত, না জাস্টিসের জন্য ওয়েট করা উচিত? তো কোনটা তোমাদের মত তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে অবশ্যই। দেখো এখানে মধ্যপ্রদেশে তাকে ধরা গেছিল বিকাশ দুবেকে, এবং মধ্যপ্রদেশে ধরার পরে বলছে মে বিকাশ দুবে হু কানপুরওয়ালা, কানপুরওয়ালা বিকাশ দুবে মেই হু। তারপরে কি কেসটা হয়েছিল তোমাদের একটু বলে দিই। দেখো, এমপি থেকে এমপি পুলিশ বিকাশ দুবেকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পর এটাকে পুরো স্পেশাল টাস্ক ফোর্স একটা গঠন করেছে। সেই স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার ক্ষমতা কোনো রাজ্যে, ঠিক আছে, রাজ্যের কোনো যে কোনো রাজ্যে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার ক্ষমতা থাকে। তো ইউপি রাজ্য কি করেছে না, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। সেই স্পেশাল টাস্ক ফোর্সের আন্ডারে এমপি পুলিশ থেকে হ্যান্ড ওভার করে বিকাশ দুবেকে আনা হচ্ছিল, এমপির উজ্জয়ন থেকে কানপুরে আনা হচ্ছিল। এবং এই টাইমে ভোরবেলা কি হয় না, পুলিশের যে গাড়ি, সেই পুলিশের গাড়ি উল্টে যায়। এই পুলিশের গাড়ি উল্টে যাওয়ার পরেই বিকাশ দুবে পুলিশের যে রাইফেল বা পুলিশের পিস্তল থেকে গুলি ছোড়ার চেষ্টা করে, এবং তাতে 4 জন পুলিশম্যান আহত হন, খুব গুরুতর আহত হন। এবং যদিও বর্তমানে তাদের অবস্থা খুব একটা খারাপ না, তারা স্টেবল আছেন। এবং উল্টো দিক থেকে পুলিশ নিজেদেরকে বাঁচাতে কি করে না, পুলিশ অ্যাটাক করে বিকাশ দুবেকে, এবং তার 2টো গুলি লাগে চেস্টে, এবং একটা গুলি লাগে কিন্তু আর্মসে, অর্থাৎ হাতে একটা গুলি লাগে। তখন কোশ্চেন হলো যে ল যেটা বলে, ল অ্যান্ড প্রসিডিওর যেটা বলে, যে যদি কোনো মানুষ গুলি করে পালাতে চায়, তাহলে সবসময় আগে তার পায়ে মারা উচিত, পায়ে গুলি মারা উচিত। কেন তার বুকে, চেস্টে গুলি মারা হলো? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন যেটা, যে ড্রাইভারটি গাড়ি চালাচ্ছিল সে নাকি বিগত 13 ঘন্টা ধরে পুলিশের গাড়ি চালাচ্ছিল। তো কেন ওভার ডিউটি করে তাকে গাড়ি চালাতে দেওয়া হলো? 3 নম্বর কোশ্চেন, বিকাশ দুবেকে এত বড় একটা গ্যাংস্টার, যে রাজ্য মন্ত্রীদের পর্যন্ত হত্যা করেছে, ইউপিতে একজন রাজ্য মন্ত্রীকে তিনি হত্যা করেছেন, এবং এই রাজ্য মন্ত্রীকে হত্যা করে তিনি 2 বছর, মাত্র 2 বছরের মধ্যে তিনি ছাড়া পেয়ে কিন্তু বাইরে চলে এলেন। অর্থাৎ তার মানে যদি আমরা ধরে নিই যে তার পলিটিক্যালি একটা বিরাট পাওয়ার আছে, ব্যাক পাওয়ার আছে, তাহলে এটা কি ভুল হবে যে এনকাউন্টারটা ঠিক ছিল না? এটা বলাও ভুল হবে না। আবার সাধারণ মানুষের দিক থেকে দেখতে গেলে এনকাউন্টারটা ঠিক ছিল। তাহলে দেখো, বিকাশ দুবে কিন্তু আজকের গ্যাংস্টার নয়, রাজ্যের একজন মন্ত্রীকে হত্যা করেছে, তারপরে মাত্র 2 বছরের মধ্যে ছাড়া পেয়ে সে কিন্তু এই ধরনের কাজগুলো এখনো চালিয়ে যাচ্ছে, গ্যাংস্টার এখনো চলে আসছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু উঠেই আসে। তো এই কোশ্চেনগুলো তৈরি করার জন্য বা এই কোশ্চেনগুলো করার জন্যই তোমাদের কাছে এটা আনা। তোমাদের হয়তো কোনো রিপোর্ট লিখতে দিতে পারে, বা তোমরা যদি কোনো রিটেন এক্সাম দাও, তাহলে তোমাদের এই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইম্পর্টেন্ট হবে যে জুডিশিয়ারির উপরে ভরসা কি উঠে যাচ্ছে। এছাড়াও কোশ্চেন হতে পারে যে কেন এত এই বিকাশ দুবের চেস্টে গুলি মারা হলো, কেন বিকাশ দুবের যে গাড়ি চালাচ্ছিল বা পুলিশের যে গাড়ি চালাচ্ছিল সে 13 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছিল। তো এই সমস্ত কোশ্চেনগুলো উঠে আসছে, যেগুলো আমাদের সামনে উঠে এসে দাঁড়াচ্ছে, এবং এটার সাথে কি পলিটিক্যাল কোনো রিলেশন আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো উঠে আসছে। যদি এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, তবুও আমি আলোচনা করে দিলাম, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো তোমাদের কিছু মানে রিপোর্ট লিখতে দিলে বা অন্য কিছু লিখতে দিলে, তোমরা যদি কোনো কি বলবো রিটেন এক্সাম লেখো, তাহলে তোমার জন্য ইম্পর্টেন্ট হবে। নেক্সট দেখো, এখানে বলেছে গভর্নমেন্ট ওয়াচিং হু অ্যালার্ট অন এয়ারবোর্ন স্প্রেড অফ ভাইরাস। দেখো, তার আগে বলে দিই,
হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে, তাই না? এবার দেখো হুতে কি বলেছে, দেখো হুয়ের যে গাইডলাইন, সেই গাইডলাইনে বলেছে দুভাবে দেখো করোনা ভাইরাস ট্রান্সমিশন হতে পারে বাতাসের মাধ্যমে। একটা হচ্ছে ড্রপলেট ট্রান্সমিশন, তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। একটা হচ্ছে ড্রপলেট ট্রান্সমিশন, ইট অকার্স হোয়েন আ পার্সন ইজ উইদিন 1 মিটার। তাহলে তুমি যখন বাইরে বেরিয়েছো, একটা পার্সন তোমার সাথে 1 মিটারের দূরত্বে আছে, সে যখন হাঁটছে বা কাশছে, তখন তার শরীর থেকে বা তার মুখ থেকে যে সমস্ত ড্রপলেট গুলো বেরোচ্ছে, সেই ড্রপলেট গুলো যদি তোমার শরীরে, তুমি যদি 1 মিটারের মধ্যে থাকো, তাহলে তোমার শরীরে প্রবেশ করে গেলে তাহলে সেটা একটা কেস হলো, তোমার কোভিড-19 পজিটিভ হলো। এবং বলছে দেখো এই ড্রপলেট গুলো কতটা হতে পারে, তুমি যদি 1 মিটারের মধ্যে থাকো, এই ড্রপলেট গুলোর যে লেন্থ হতে পারে বা ডায়ামিটার যেটা, সেটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে হতে পারে এই ড্রপলেট গুলো, ঠিক আছে? আর এয়ারবোন ট্রান্সমিশন যেটা বলছে, এয়ারবোন ট্রান্সমিশন যেটা বর্তমানে হুয়ের যেটা আলোচ্য বিষয়, হু যেটা বলছে যে এয়ারবোনের মাধ্যমে, এয়ারবোন মানে কি, বাতাসের মাধ্যমে ভাসিত হচ্ছে। বাতাসের মাধ্যমে কিভাবে ভাসিত হচ্ছে না, বলছে যখন কোনো মানুষ একটি মানুষের থেকে আরেকটু দূরে আছে, একটু দূরে আছে, কিন্তু সেই ড্রপলেট গুলো, যে মানুষটা যখন হাসলো বা কাশলো, তার যে ড্রপলেট গুলো, যে কণাগুলো, সেগুলোর পার্টিকেল গুলো যদি ডায়ামিটার 5 মিলিমিটারেরও কম হয়, 5 মিলিমিটারেরও বা 5 মিলিমিটার নয়, মাইক্রোমিটারেরও যদি কম হয়, তাহলে কি হবে না, এটার লেন্থটা, অর্থাৎ এটা 1 মিটারের থেকে অনেকটা বেশি দূরে যেতে পারবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে এই মানে এই নয় যে সারা বাতাস পুরো কোভিড-19 পজিটিভ হয়ে গেছে, অর্থাৎ সারা বাতাসে কোভিড-19 চলে এসেছে, এর মানে এটা একদমই নয়। অর্থাৎ আমরা যখন হাঁচছি বা কাশছি, তখন দু ধরনের ড্রপলেট হতে পারে। একটা হচ্ছে বড় ড্রপলেট, যেটা 5 থেকে 10 মাইক্রোমিটারের মধ্যে হতে পারে, এবং যেটার দৈর্ঘ্য মোটামুটি 1 মিটারের মধ্যে যেতে পারে। এর পরে গেলে সেটা মাটিতে পড়ে যায় বা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে বা মাটিতে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর এয়ারবোন ট্রান্সমিশন যেটা হচ্ছে, সেক্ষেত্রে ড্রপলেট গুলোর পার্টিকেল গুলো 5 মিলিমিটারের থেকেও 5 মাইক্রোমিটারের থেকেও কম। এত ছোট হওয়ার কারণে এরা খুব স্পিডে, খুব বেশি দৈর্ঘ্য কি করে নিচ্ছে না, অতিক্রম করে নিচ্ছে। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে অ্যারোসেল হিসাবে এটা কিন্তু দৈর্ঘ্যটা অতিক্রম করে নেওয়া হচ্ছে, অতিক্রম করে নিচ্ছে। তাই বলছে যে অবশ্যই কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এক্ষেত্রে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তোমরা সোশ্যাল ডিস্টেন্সিংটা কতটা ইম্পর্টেন্ট? এবার এখানে দেখে নাও, একটা চুল বলছে হিউম্যান হেয়ার ইজ অ্যাবাউট 50 মাইক্রোমিটার ওয়াইড। দেখো একটা তোমার চুলের দৈর্ঘ্য, মানে চুলের একটা ব্যাসার্ধ কত হয়, 50 মিলিমিটার। তাহলে এই 50 মিলিমিটারের 1/10 করলে একটা এরকম ছোট্ট পার্টিকেল পাওয়া যাবে। তাহলে খালি চোখে তো তুমি দেখতেই পাবে না, একমাত্র মাইক্রোস্কোপ ছাড়া তুমি দেখতে পাবে না। দেখো এখানে বলে দেওয়া আছে যে কন্টিনিউইং টু রুল আউট কমিউনিটি ট্রান্সমিশন অফ কোভিড-19 ইন দ্য কান্ট্রি, দ্য ইউনিয়ন হেলথ মিনিস্টার। কে আছেন ইউনিয়ন হেলথ মিনিস্টার? তোমরা কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার দেবে যে বর্তমানে ইউনিয়ন হেলথ মিনিস্টার আমাদের কে আছেন, এবং তিনি আর কোন কোন মিনিস্ট্রির সঙ্গে যুক্ত আছেন। ইউনিয়ন হেলথ মিনিস্টার আর কোন কোন মিনিস্টার পদে আছেন এবং তার নাম কি। ওকে, ওয়াচিং দ্য ডাইনামিক ইভলিউশন অফ দ্য ভাইরাস সিচুয়েশন ইন ইন্ডিয়া উইথ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এটা এয়ারবোর্ন, অর্থাৎ বাতাসের মাধ্যমে বাহিত হতে পারে, কিন্তু তখনই বাহিত হতে পারে যখন পার্টিকেল গুলো খুব ছোট এবং দুটো মানুষের মধ্যে দূরত্ব যদি 5 মিটারেরও কম থাকে, তাহলে সেই পার্টিকেল গুলো এয়ারবোর্ন, অর্থাৎ ট্রান্সমিশনটা হতে পারে। কিন্তু মানে একজন মানুষ হাঁচলে বা কাশলে তার মধ্যে ট্রান্সমিশনটা হতে পারে। ওকে, ক্লিয়ার হয়েছে? এতদিন পর্যন্ত এইটা এয়ারবোর্ন ট্রান্সমিশনের কোনো ব্যাপার উঠে আসছিল না, কিন্তু বর্তমান দিনে হু যেটা জানাচ্ছে যে এটা এয়ারবোর্ন ট্রান্সমিশনও হতে পারে। নেক্সট দেখো 3 নম্বর যে নিউজটা আমাদের উঠে এসেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া সিইং আ গ্রিন শুটস অফ ইকোনমিক রিভাইভাল। অর্থাৎ বর্তমানে কিন্তু একটা ইকোনমিক্যাল রিভাইভালের একটা কন্ডিশন ধীরে ধীরে আসছে। অর্থাৎ ইকোনমি আমাদের ধীরে ধীরে আগে যেভাবে ডিক্লাইন করে গেছিল, আস্তে আস্তে ইকোনমি ওপর দিকে উঠছে। মিস্টার প্রধানমন্ত্রী অর্থাৎ মিস্টার মোদি এটাই বলছেন যে ইকোনমি ধীরে ধীরে উঠে আসছেন। তিনি তার একটা ভাষণ বলেছেন, অ্যাজ দ্য ইন্ডিয়ান ইকোনমি সিজ দ্য রিভাইভাল, গ্লোবাল ইনভেস্টার শুড ইনভেস্ট। দেখো তিনি অ্যাকচুয়ালি কি করতে চাইছেন না, গ্লোবাল যে সমস্ত ইনভেস্টার আছে, ওয়ার্ল্ডের যে সমস্ত টপ মোস্ট ইনভেস্টার আছে, তাদেরকে তিনি রেড কার্পেট আহ্বান জানাচ্ছেন যে আপনারা আসুন, তোমরা আসো, তোমরা ইন্ডিয়ার কোম্পানি খোলো, বিজনেস করো, তোমরা সবকিছু করতে পারো। তো এই বিজনেস গুলো করতে গেলে যে কোনো কোম্পানি যেটা দেখে, কিছু কিছু র্যাঙ্ক দেখে। কি কি র্যাঙ্ক দেখে? যেমন এখানে তোমাদের এটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, হি স্টেটেড লিস্টিং দ্য গেমস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ বিজনেসে কিভাবে আমাদের দেশ গেম করছে সেইটা সম্পর্কে তিনি বলেছেন। দেখো, দ্য কান্ট্রি হ্যাড মেড ইন টোটাল ফিনান্সিয়াল ইনক্লুশন। টোটাল ফিনান্সিয়াল ইনক্লুশন কথাটা মনে রাখবে। টোটাল ফিনান্সিয়াল ইনক্লুশন কি, আমরা সেটা আলোচনা করব। রেকর্ড হাউসিং অ্যান্ড ইনফ্রা কনস্ট্রাকশন, সেটা নিয়ে আলোচনা করব। ইজ অফ ডুইং বিজনেস আলোচনা করব। বোল্ড ট্যাক্স রিফর্মস ইনক্লুডিং দ্য জিএসটি। দেখো এখানে তোমাদের যেটা বলে দেখা দরকার, যে তোমাদের যখন জিএসটি নিয়ে কোশ্চেন এলো, তখন তোমরা আমাকে বলবে যে জিএসটি কত সালে ভারতে এসেছিল, জিএসটি কত সালে
প্রথম ভারতে এসেছিল, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, ঠিক আছে? জিএসটি কত সালে ভারতে এসেছিল। এবার হচ্ছে টোটাল ফিনান্সিয়াল কনক্লুশন। এবার ইকোনমিক্সের কিছু টার্মস তোমরা জেনে নাও যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টোটাল ফিনান্সিয়াল কনক্লুশন মানে কি? টোটাল ফিনান্সিয়াল কনক্লুশন হচ্ছে যখন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে মানুষ, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটা ঘরে মানুষ ডিজিটালি টাকা পে করছে, তাদের প্রত্যেকজনের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ডিজিটাল মোবাইল আছে, তারা আধার কার্ড প্যান কার্ড তাদের ডিজিটাল আছে, ঠিক আছে? যখন ডিজিটাল আস্তে আস্তে হচ্ছে, অর্থাৎ তারা গ্রাম মানে প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা কৃষক, চাষবাস করছে, শ্রমিক, কিন্তু তাদের কাছে কি হচ্ছে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট অন্তত একটা আছে, তারা অন্তত ফোনের ব্যবহার জানে যে ডিজিটালি এইভাবে পে করতে হয়। তো এইটা কি বলা হয়? টোটাল ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে মানুষকে যদি এই মানে দায়রার মধ্যে আনা হয়, অর্থাৎ কিসের দায়রার মধ্যে? যে মানুষ ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, ব্যাংকে টাকা রাখবে, তারা অন্য কারোর প্রতি মানে এক্ষেত্রে কি হবে না, অন্য কারোর প্রতি ভরসাশীল হবে না যে এ আমার টাকা রেখে দেবে দিয়ে 5 বছর পরে এত % সুদ দেবে। তারা ব্যাংকের প্রতি হবে, ব্যাংকের প্রতি নির্ভরশীল হবে। সেকেন্ড যেটা বলেছে, এটা কি বলে? টোটাল ফিনান্সিয়াল ইনক্লুশন। সেকেন্ড কেসটা বলেছে দেখো, রেকর্ড হাউসিং অ্যান্ড ইনফ্রা কনস্ট্রাকশন। রেকর্ড হাউসিং অ্যান্ড ইনফ্রা কনস্ট্রাকশনের অনুযায়ী, অর্থাৎ 2015-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই যে সস্তায় যে সমস্ত বাড়িগুলো বানিয়ে দেওয়ার একটা প্রসেস তৈরি করা হয়েছিল বা মোদী সরকার ঘোষণা করেছিল যে বানিয়ে দেবে, সেটা বলা হয়েছিল যে 2022-23 সালের মধ্যে প্রায় 2 কোটি এরকম ঘর কিন্তু মানুষদের বানিয়ে দেওয়া হবে। তো এখন বর্তমানে বলা হচ্ছে সেই সমস্ত ঘরগুলোতে মাইগ্রেন্ট ওয়ার্কাররা রেন্ট হিসাবে নিয়ে থাকতে পারে। তো এখন বর্তমানে এটা উঠে এসছে এবং এই সমস্ত যে ইনফ্রাস্ট্রাকচারগুলো মোদিজি উল্লেখ করেছেন যে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো ইন্ডিয়াতে আছে, ফ্রিতে মানে কি খুব অল্প টাকায় বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, টোটাল ফিনান্সিয়াল ইনক্লুশন আছে, ইজ অফ ডুইং বিজনেস। এবার বলবে ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তোমাদের আমি বলেই দিচ্ছি, এটা ইজ অফ ডুইং বিজনেস, যেটা খুব ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং বেরোয়, যেটা বার করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। ইজ অফ ডুইং বিজনেস খুব ইম্পর্টেন্ট র্যাঙ্কিং, কে বার করে? ওয়ার্ল্ড ব্যাংক। 2020-তে ইন্ডিয়ার র্যাঙ্ক কত আছে ইজ অফ ডুইং বিজনেসে? 63 আছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক 2020-তে 63 আছে। ওয়ার্ল্ড ব্যাংক কবে কে স্থাপিত করে? ওয়ার্ল্ড ব্যাংক ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে স্থাপন হয়েছিল। ব্রেটেন উড সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এই দুটোকে স্থাপন করা হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের যিনি হেড হবেন তিনি অবশ্যই একজন আমেরিকীয় ব্যক্তি হবেন, অর্থাৎ আমেরিকার ব্যক্তিত্ব ছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের কেউ হেড হতে পারেন না। বর্তমানে ডেভিড মালপাস ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু হেড আছেন, ঠিক আছে? চিফ আছেন বা হেড আছেন ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু ডেভিড মালপাস। তাহলে তোমাদের থেকে এখানে ইম্পর্টেন্ট এটাই, ওয়ার্ল্ড ব্যাংক কবে স্থাপিত হয়েছিল এটাও পড়ে নেবে। আই থিঙ্ক এটা 1945 আর 46 এর, আমার এক্সাক্ট এখন মনে নেই, 45 বা 46 এর মধ্যে একটা হবে। আর ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্ক কত ইন্ডিয়ার? ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং কে বার করে? টোটাল ফিনান্সিয়াল কনক্লুশন বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী মোদী সরকার 2022-23 অব্দি কতগুলো ঘর বানাবে বলে বা কতগুলো বাড়ি সাধারণ মানুষদের জন্য, মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য, কৃষকদের জন্য বানিয়ে দেবে বলেছে, এইগুলো সম্পর্কিত কিন্তু কথা বলেছে। এবং দেখো ইনক্লুডিং দ্য জিএসটি, অর্থাৎ ওয়ান কান্ট্রি ওয়ান ট্যাক্স, জিএসটির কনসেপ্ট এনেছিল মোদী সরকার এবং বলেছিল ওয়ান কান্ট্রি ওয়ান ট্যাক্স। জিএসটির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী এই সমস্ত কনসেপ্টগুলো বলেছে, যাতে কি হয় না, বিদেশি কোম্পানিগুলো আমাদের এখানে আসে এবং বিজনেস করে, যাতে আমাদের ইকোনমিতে একটা বুস্ট আসে। ক্লিয়ার হয়েছে? ইকোনমিটাও একটু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট আমরা চলে এলাম ইন্ডিয়া টু টেক কল অন অস্ট্রেলিয়াস ইনক্লুশন অন মালাবার এক্সারসাইজ। এখন কোশ্চেন হচ্ছে মালাবার এক্সারসাইজ কি? তো তোমাদের এখানে সহজ কথা আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে মালাবার এক্সারসাইজ সেটা হচ্ছে 1992-তে মালাবার এক্সারসাইজ বলে এক্সারসাইজটা চালু হয়েছিল। কার মধ্যে চালু হয়েছিল না, ইন্ডিয়া আর ইউএস এই মালাবার এক্সারসাইজটা 1992 থেকে চালু করেছিল, ঠিক আছে? এটা একটা নাভাল এক্সারসাইজ, অর্থাৎ জলের মধ্যে হয়, বাইল্যাটারাল নাভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া এন্ড ইউএস 1992। 2015-এ জাপান এই নাভাল এক্সারসাইজে অ্যাড হয়, অর্থাৎ জাপান, ইন্ডিয়া আর ইউএসএ এই তিনটে কান্ট্রি বর্তমানে এই নাভাল এক্সারসাইজ, যেটার নাম মালাবার এক্সারসাইজ, এটার সাথে কিন্তু যুক্ত আছে। এবার এখন কোশ্চেন হলো, ইন এপ্রিল 2017 অর্থাৎ 2017 থেকে অস্ট্রেলিয়া দাবি করছে যাতে তাদের এই মালাবার এক্সারসাইজে জুড়ে দেওয়া হয় বা তাদের মালাবার এক্সারসাইজে স্থান দেওয়া হয়। এবার অস্ট্রেলিয়া আসতে এত ইচ্ছুক কেন?
তাহলে তোমাদের একটু হিস্ট্রিতে নিয়ে যাই। ইউএসএ, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, ইউএসএ, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া, এই চারটে কান্ট্রিকে একত্রে কোয়াড কান্ট্রি বলা হয়। কি কান্ট্রি? কোয়াড কান্ট্রি। কিন্তু এই কান্ট্রির নাম তোমরা সচরাচর কেউ শুনবে না, এটা রিসার্চ করে আমি এনেছি। তো এই যে কোয়াড কান্ট্রি, চারটে কান্ট্রিকে একত্রে কোয়াড কান্ট্রি বলা হয়। এই কোয়াড কান্ট্রিদের মূল উদ্দেশ্য, যদি কোনো দেশ কোনো কিছু বেগরবাই করে কোনো সময়, তাহলে তাদেরকে একটু শান্ত করিয়ে দেওয়া। বর্তমানে চীনের যা পরিস্থিতি, অর্থাৎ চীন যেভাবে বেড়ে উঠছে বা যেভাবে ওয়ার্ল্ড পাওয়ার হতে চাইছে, যেভাবে ওয়ার্ল্ড লিডার হতে চাইছে, সেইটাকে একটু শেখানোর জন্য কি হতে চাইছে না, অস্ট্রেলিয়াও এখানে আসতে চাইছে। অর্থাৎ এই কোয়াড কান্ট্রি, যেখানে চারটে যে কান্ট্রি আছে, সেই কোয়াড কান্ট্রির মধ্যে অস্ট্রেলিয়াও অ্যাড আছে। তা অস্ট্রেলিয়া এই মালাবার এক্সারসাইজে আসতে যাচ্ছে, যাতে এই এক্সারসাইজের সঙ্গে সঙ্গে কি হয় না, মিনিস্ট্রিয়াল লেভেলে কথা হয় বা হাই লেভেলে কথা হয়, এবং যার মাধ্যমে চায়নাকে একঘরে করে দেওয়া যায়। কারণ চায়না বর্তমানে যেটা করছে সেটা নিজে থেকেই একঘরে হয়ে যাওয়ার করছে। কারণ এত পরিমাণ, যত অস্ত্রশস্ত্র বাড়াবে তত নিজেকে তুমি দুনিয়ার থেকে আইসোলেট করে নেবে। এটা সবসময় মনে রাখবে। যত ধীরে ধীরে পাওয়ারফুল হয়ে তুমি লোককে দেখাতে চাইছো, তখন লোকের থেকেই তুমি ধীরে ধীরে নিজেকে আইসোলেট করে নিচ্ছ বা নিজে আইসোলেট হয়ে যাচ্ছে, লোক তোমাকে পাত্তা দেবে না। তো এরকম কেস হয়েছে চায়নার, এবং চায়নাকে সাবাক শেখানোর জন্যই এই চারটে কান্ট্রি এক হওয়ার কথা হচ্ছে। এবং অস্ট্রেলিয়া এখন ইন্ডিয়াকে বলেছে যে মালাবার এক্সারসাইজে আমাদের নিন। এবার ইন্ডিয়া নেক্সট উইকের মধ্যে এটাকে মিটিং করে জানাবে যে মালাবার এক্সারসাইজে অস্ট্রেলিয়া আসবে কি না। এবার আরেকটা কথা তোমাদের, যখন এই কোয়াড কান্ট্রি নিয়ে বললাম, তখন আরেকটা কথা বলে দিই। দেখো, ইন্ডিয়া এতদিন কেন অস্ট্রেলিয়াকে নেয়নি, এর প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে চায়নার সম্পর্ক ইন্ডিয়া কখনোই খারাপ করতে চায় না। কেন চায়নি এতদিন পর্যন্ত, কেন চায়নি? কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে চায়নার রিলেশনটা ইকোনমিক্যালি রিলেশন, ঠিক আছে, ট্রেডের রিলেশন। বহু মিলিয়ন ডলারের, $42 বিলিয়ন কিন্তু ট্রেড এক্সচেঞ্জ হয়। অর্থাৎ ইন্ডিয়ার $42 বিলিয়ন কিন্তু ট্রেড কোথা থেকে আসে? চায়না থেকে আসে। জিনিসপত্র $42 বিলিয়ন কাকে দিচ্ছে? চায়নাকে দিচ্ছে। সেই জায়গায় চায়না মাত্র ইন্ডিয়ার থেকে $6 বিলিয়ন না $7 বিলিয়ন জিনিস নেয়। তাহলে ডিফারেন্সটা কতটা বুঝতে পারছো? এই জন্য ইন্ডিয়া কখনো চায়নাকে ঘাঁটাতে চায়নি। না বাবা, তুই চলছিস চল, তোর কোনো অসুবিধা নেই, বেশি বেগরবাই করবি না, তুই চলছিস চল, আমাদের সাথে ট্রেড চলছে, আমাদের সাথে টাকা পয়সা আদান প্রদান চলছে, তোরা না থাকলে আমাদের মেরুদণ্ডটা হিসাব মতো নেই। কারণ আমাদের ইন্ডিয়ায় কতগুলো ইন্ডাস্ট্রি আছে, কটা মোবাইল ফ্যাক্টরি আছে, কটা ইলেকট্রিক ফ্যাক্টরি আছে, তুমি বলো কটা আছে? কিন্তু চায়না থেকে এইগুলোই যে আমদানি রপ্তানি হতো, সব A to Z, রং, হোলির রং থেকে শুরু করে, ঠিক আছে, তোমার কালী পুজোর যে বারুদ, সব কিছু কিন্তু চায়না থেকে বর্তমানে আসছে। তো এই যে জিনিসগুলো এতদিন পর্যন্ত চলছিল, তাই জন্য ইন্ডিয়ার সাথে চায়নার রিলেশনটা ভালো ছিল। কিন্তু বর্তমানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে LACর যে স্ট্যান্ড অফটা, সেই LAC স্ট্যান্ড অফের পর থেকে কিন্তু ইন্ডিয়া খুব খোঁচে আছে চায়নার ওপর। বলছে এবার পেলে আর ছাড়বো না চায়নাকে, তাই না? কারণ এটা হওয়ারই কথা। 20 জন সেনা আমাদের নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। অ্যাজ রিপোর্টেড বাই দ্য হিন্দু অন June 3, আফটার ইয়ার্স অফ reluctance, India said it was open to Australia's inclusion into Malabar. তার মানে এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়াকে অ্যাড করেনি, এটার জন্য যে চলছিল চলুক, চায়নার বিরুদ্ধে আমরা বেশি কিছু করব না, কারণ চায়না যদি আমাদের ট্রেড আটকে দেয় তাহলে ঝামেলা হয়ে যাবে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে, চায়নার সেটা 59টা অ্যাপ ব্যান করাই হোক, চায়নার 59টা অ্যাপ ব্যান করাই হোক, বা চায়নার গালওয়ান ভ্যালিতে এসে যে আমাদের 20 জন সেনাকে শহীদ করলো তাদের কথাই হোক, এই সমস্ত কথাগুলো ভেবে কিন্তু মালাবার এক্সারসাইজে অস্ট্রেলিয়াকে অ্যাড করার একটা কথা উঠছে। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ তোমরা আমাকে একটুখানি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, তোমাদের স্মরণে করিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের এই ফার্স্টে তোমরা আমাকে বলবে যে এইটা তোমাদের পক্ষে যে এনকাউন্টারটা তোমাদের ঠিক মনে হয় না এনকাউন্টারটা তোমাদের ভুল মনে হয়। তোমাদের এক্ষেত্রে কি মনে হয় যে জুডিশিয়ারি মানে তাদের যে কাজটা, সেই কাজটা মেটাতে পারছে না মেটাতে পারছে না, তাদের মধ্যে অনেক খামতি আছে। তোমরা একটুখানি বলবে যে এই যে পলিটিক্যালি যদি কোনো সম্পর্ক থেকে থাকে বিকাশ দুবে বা গ্যাংস্টারদের, তাহলে তাদের কেন এরকম ভাবে মেরে দেওয়া হচ্ছে? তাহলে আমাদের ইন্ডিয়া ধীরে ধীরে কি আস্তে আস্তে ডিক্টেটরশিপ, অর্থাৎ চায়নার মতো বা নর্থ কোরিয়ার মতো দিকে চলে যাচ্ছে, অর্থাৎ একাই রাজা হব, এই দিকে চলে যাচ্ছে, ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে যাচ্ছে না? তো এইগুলো তোমরা একটু নিজেদের মত ব্যক্ত করবে, যতক্ষণ না নিজে বলবে, নিজে একটুখানি কনফিডেন্ট হবে, ততক্ষণ কিন্তু পরীক্ষার খাতায় মানে একটা ইন্সপিরেশন, একটা জোশের সাথে তোমরা কিন্তু লিখতে পারবে না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের একটু জানা দরকার। ওকে,
আর 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 তো কিছু, হ্যাঁ আরেকটা জিজ্ঞেস করেছিলাম তোমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম। তো এই চারটে জিনিস নিয়ে তোমাদের কোশ্চেন, তিনটে জিনিস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, আরেকটা এখানে যেটা নিউজ আছে সেটা হচ্ছে কান্ট্রি অফ অরিজিন ট্যাগ আ মাস্ট। পাসওয়ান, পাসওয়ান আমাদের কে না মিনিস্টার আছেন, কোন মিনিস্টার দেখো এখানে বলে দিচ্ছি। অমিট দ্য ক্ল্যামার অফ ব্যান চায়না মেড গুডস, দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার কে আছেন, রামবিলাস পাসওয়ান। তিনি বলেছেন যে যে সমস্ত ই কমার্স কোম্পানিগুলো আছে যেমন ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন, এই সমস্ত কোম্পানিগুলো যখন তাদের প্রোডাক্ট বিক্রি করছে তখন তাদের পাশে কান্ট্রির অরিজিন, অর্থাৎ সেটা কোন কান্ট্রি থেকে তৈরি হয়েছে সেটা যেন লেখা থাকে। তাতে কি হবে না, তাতে যে যারা কিনবে অর্থাৎ যারা কনজিউমার, যারা কিনবে, যারা গ্রাহক, তারা বুঝতে পারবে যে যেটা এই দেশের জিনিস, যেটা এটা এই দেশের জিনিস, এটা আমরা কিনবো, এটা আমরা কিনবো না। তো বর্তমানে এটা যেহেতু চায়নার এই পরিস্থিতি চলছে, চায়না ইন্ডিয়ার, তো সেই জন্যই রামবিলাস পাসওয়ান এই কথাটা ঘোষণা করেছেন। এবং এটা বহুদিন ধরে এই কথাটা উঠছিল যে কান্ট্রি অফ অরিজিন ট্যাগ আসবে, কিন্তু বর্তমানে পুরো একদম রুল করে দিয়েছে যে অ্যামাজন, ফ্লিপকার্ট এই সমস্ত কোম্পানিগুলোকে আনতে হবে। দেখো, ইন অ্যাডিশন টু দিস 2017 নিউ প্রভিশন ওয়ার অ্যাডেড ফর ই-কমার্স ওয়েবসাইট সাচ এস অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যান্ড সো অন, মেকিং ইট কম্পালসারি ফর দেম টু ডিসপ্লে দিস ইনফরমেশন অ্যালং উইথ ডিক্লারেশন অফ কান্ট্রি অফ অরিজিন, অর্থাৎ ডিক্লেয়ার করতে হবে যে কান্ট্রি অফ অরিজিন কোথা থেকে তৈরি হচ্ছে, অর ম্যানুফ্যাকচার্ড অর অ্যাসেম্বলি, অ্যান্ড এ ক্লিয়ার মেনশন অফ এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেট কবে কোন কান্ট্রি থেকে তৈরি হচ্ছে এগুলোর কিন্তু ক্লিয়ার মেনশন থাকতে হবে। তাহলে রামবিলাস পাসওয়ান আমাদের কিন্তু কোন মন্ত্রী, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার কিন্তু রামবিলাস পাসওয়ান, ঠিক আছে, তিনি বলেছেন। তাহলে এখানে কোন মিনিস্টার সেটা মনে রাখবে, এইটুকুনি মনে রাখবে। আচ্ছা, মেক ইন ইন্ডিয়া, এটার মাধ্যমে কি করা হচ্ছে না, ইন্ডিয়া যে সমস্ত জিনিসগুলো, তো কোনো মানুষ যখন দেখবে যে হ্যাঁ এটা ইন্ডিয়ার জিনিস, তাহলে দেশপ্রেম একটু জাগবে, যদি কম দামের মধ্যে পায় তাহলে জিনিস নিয়ে নেবে। কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে হলে কিন্তু কি হবে না, যেটা সব থেকে কম দামে আমি ভালো জিনিস পাবো সেটাই আমি কিনবো, তাই না? সেখানে ইন্ডিয়া চায়না ম্যাটার করে না। কিন্তু তবু অনেক ক্ষেত্রে দেশপ্রেম এগিয়ে আসে, ঠিক আছে 20 টাকা বেশি দিলাম কিন্তু চায়নার জিনিস কিনবো না, ইন্ডিয়ার জিনিস কিনবো। তো এক্ষেত্রে কি হবে না, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ায় যে সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে, ইন্ডিয়ার প্রোডাক্টগুলো, সেগুলো আস্তে আস্তে একটা বড় জায়গায় যাবে, একটা ভালো জায়গায় যাবে, তাতে ইন্ডিয়ার ইকোনমি বুস্ট করবে, ইন্ডিয়াকে চায়নার প্রতি একটু মানে কি বলবো নির্ভরশীল হতে হবে না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু বাহবা দেওয়ার জন্য, বাড়ানোর জন্য কিন্তু মেক ইন ইন্ডিয়াকে বাড়ানোর জন্য কিন্তু এটা মেনলি উদ্দেশ্যটা করা হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখে নাও, দেখো, দ্য গভর্নমেন্ট টু হ্যাভ কান্ট্রি অফ অরিজিন ডিক্লারেশন অফ দিস ওয়েবসাইট, দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড অন ওয়েডনেসডে হেল্ড আ সেকেন্ড মিটিং অন দ্য ম্যাটার আফটার দ্য ইনিশিয়াল কনসালটেশন 2 weeks ago। তো এখানে বলা আছে তোমরা পড়তে পারো, তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নাও, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা পিডিএফ প্লিজ ডাউনলোড করে নিও, ওকে? এরপরে দেখো ভিসা পলিটিক্স, ভিসা পলিটিক্স যেটা আমাদের আজকে এডিটোরিয়ালে এসছে, সেই ভিসা পলিটিক্সটা কি সেই সম্পর্কিত আমরা একটু আলোচনা করে দিই। দেখো, ভিসা পলিটিক্সটা কিছুই নয়, তোমরা জানো যে ইউএসএ তে এই কদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইউএসএ তে যে সমস্ত স্টুডেন্টরা আছে যারা অন্য দেশ থেকে এসে পড়াশোনা করছে, সেই সমস্ত স্টুডেন্টদের বাড়ি ফিরে যেতে হবে, তাদের নিজেদের কান্ট্রি ফিরে যেতে হবে, এবং তারা সেখান থেকে অনলাইন কোর্স তাদের চালাবে, তাদের ইউনিভার্সিটির সাথে চালাবে। তো এখানে এডিটর যেটা লিখেছেন যে এটাতে অ্যাকচুয়ালি দেশের কোনো সুবিধা হবে না, ইউএস এর কোনো সুবিধা হবে না। কারণ কি? কারণ ইউএসএ তে ম্যাক্সিমাম যে সমস্ত ট্যালেন্টরা কাজ করে তারা বাইরের দেশের কাজ করে, 50 to 60% ট্যালেন্ট বাইরের দেশের কাজ করে। ইউএসএ কতজন ভালো মানে এত লং আওয়ার কাজ করতে পারে, এত ভালো কাজ করতে পারে, এত এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে পারে। ইন্ডিয়ার ম্যাক্সিমাম টেক কোম্পানি যেগুলো আছে সেখানে 20, 30, 40% ইন্ডিয়ানই কাজ করে, ঠিক আছে? তো এত ইন্ডিয়ান কাজ করে, এত বিদেশি কাজ করে, শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া, চায়না, অস্ট্রেলিয়া, কানাডা, সব দেশ থেকে, পৃথিবীর সব দেশ থেকে কিন্তু ইউএসএ তে ছেলেমেয়েরা পড়তে যায়, কারণ বেস্ট ইউনিভার্সিটি সেখানেই আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি হোক, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি হোক, বা সব ধরনের ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম টপ লেভেলের ইনস্টিটিউটগুলো আমাদের কিন্তু ইউএসএ আছে, তাই জন্য তারা সেখানে পড়াশোনা করতে যায় স্কলারশিপ নিয়ে। তো এরপরে যদি ইউএসএ যদি এরকম স্টেপ নেয় যে ভিসা তাদের ক্যান্সেল করে দিচ্ছে যাতে তারা না আসতে পারে, তার সাথে কি সম্পর্ক আছে? তো এডিটর বলেছেন এখানে যে অ্যাকচুয়ালি এটার সাথে ইউএস এর কোনো লাভ হবে না, বরং উল্টো ইউএস এর ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ ট্যালেন্টকে তারা ধ্বংস করে দিচ্ছে, ট্যালেন্টকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ট্যালেন্টকে তারা রাখছে না, ট্যালেন্টকে ধ্বংস করে দিচ্ছে, কারণ ট্যালেন্টকে তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তাহলে ট্যালেন্ট যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে ট্যালেন্ট আর যদি ফিরে আসতে না চায়, তাহলে কি করে ইউএসএ ইকোনমি গ্রোথ করবে? তাহলে ইকোনমি তো আরো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, ইউএস এর ইকোনমি আস্তে আস্তে আরো ডাউন হয়ে যাবে।
আর কি এই কোভিড-19 পরিস্থিতিতে স্টুডেন্টদের তাদের নিজেদের কান্ট্রি ফেরানো এটাও একটা ভয়াবহ ব্যাপার, কারণ যে কান্ট্রি থেকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সব থেকে বেশি অ্যাফেক্টেড কান্ট্রি, যেখানে নিয়ে যাবে সেখানেও নিশ্চয়ই অ্যাফেক্টেড আছে, প্লেনের মাধ্যমে নিয়ে যাবে, ঠিক আছে, সেখানেও ব্যাপার আছে। তো অনেক রকম ব্যাপার আছে, এই জন্য ইকোনমি কিন্তু অনেকটা ডাউন করতে পারবে। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের যেটা মনে রাখতে হবে, কোন কোন ভিসা, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা মনে রাখার কোনো ব্যাপার নেই, কোন কোন ভিসাকে ব্যান করেছে আমি বলে দিচ্ছি। H1B ভিসা, L1 ভিসা, এই সমস্ত ভিসাগুলোকে মানে যাদের আছে তারা কিন্তু এখানে আর কাজ করতে কাজ করতে বা পড়তে পারবে না, এদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তো এখানে এডিটর বলছেন যে এটার মেন কোনো উদ্দেশ্য ট্রাম্পের ছিল না, এটার মেন উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যালি ট্রাম্প এটা করতে চাইছে, এবং পলিটিক্যাল তাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা এটাকে ট্রাম্পকে খেলিয়েছে এবং ট্রাম্পকে দিয়ে এই ঘটনাটা করিয়েছে। মেইনলি কেন করিয়েছে, কারণ ইউএসএ তে ইলেকশন আসতে চলেছে, নভেম্বর ডিসেম্বর মাসে ইউএসএ তে ইলেকশন আসতে চলেছে, তাই জন্য এই ইলেকশন আসার কারণে কি হচ্ছে না, ট্রাম্পকে এইভাবে বোঝানো হচ্ছে যাতে ইলেকশনে সে জিততে পারে, তাই জন্য ট্রাম্পকে যা বলা হচ্ছে ট্রাম্প তাই করছে। আর ট্রাম্পের যা মনে হয় মাঝে মাঝে তাই বলেও দেয় মাঝে মাঝে, তারপরে নিজেই ভাবে যে আমি কি বললাম, না ভাবেও না হয়তো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ইউএস এর প্রেসিডেন্ট, অবশ্যই রেসপেক্ট থাকা উচিত, উইথ রেসপেক্ট, ওকে। তো এটা হচ্ছে ব্যাপার যে এটা হচ্ছে একটা পুরো পলিটিক্যালি একটা ব্যাপার, পলিটিক্যালি যদি এটা ইস্যু হয় তাহলে এটা ইউএস এর হিসেব মতো কোনো লাভ হচ্ছে না, উল্টো দিকে থেকে ক্ষতি হচ্ছে, ঠিক আছে, কারণ এফিসিয়েন্সি মানুষ অর্থাৎ যারা কাজ করবে তাদের সংখ্যাই কমে যাচ্ছে, তাহলে কি করে একটা দেশ গ্রো করবে। তো এটাই ছিল আজকের এডিটোরিয়াল, এবং এটা নিয়ে ভিসা নিয়ে অনেক কথা হচ্ছিল, তোমাদের একদিন আমি কভারও করিয়েছিলাম যে স্টুডেন্ট যারা ছিল তাদের H1B ভিসা, L1 ভিসা, এই সমস্ত ভিসাগুলোকে ক্যান্সেল কিন্তু করা হয়েছিল, এবং এই যে ভিসাগুলোকে ক্যান্সেল করা হয়েছিল তার বিরুদ্ধে বা এডুকেশন সিস্টেমে এই যে বদলটা আনা ছিল তার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে দুটো ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি আর ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এরা দুজন কিন্তু সরকারের বিরুদ্ধে কেসও করে দিয়েছিল, ঠিক আছে, সরকারের বিরুদ্ধে কেসও করিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, ওয়ার্ল্ডের টপ মোস্ট ইউনিভার্সিটিতে তারা সরকারের বিরুদ্ধে কেস করছে, তার মানে ইউএসএ তেও কিন্তু মানুষ নিজের মধ্যে সুখী নেই, কিন্তু এর পরের বারে আই থিঙ্ক ট্রাম্প কোনোভাবেই আসতে পারবে না। তো দেখা যাক কি হয় ইউএস এর ইলেকশনে। তোমাদের ইউএস এর ইলেকশন প্রসিডিওর একদিন পড়াবো যে ইউএসএ কিভাবে ইলেকশন হয়, খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের এখানের মতো ইলেকশন হয় না, এত সহজ ইলেকশন নয়, অনেক বড় ইলেকশন প্রসেস হয়, ক্লিয়ার হয়েছে। তো চলো, আই থিঙ্ক তোমাদের ক্লাস ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ড্রপ করে দিও, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ক্লাসটা, আর তোমাদের যে কমেন্টগুলো আমি পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর সাচ কি বলবো, গ্রেট গ্রেট কমেন্ট, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে, সবাই ভালো করে পড়তে থাকো, বাইরে বেশি বেরোনো না, থ্যাংক ইউ ভেরি মাচ।